আচ্ছা, আজকে আমাদের কেমিক্যাল পিরিয়ডিসিটির লেকচার 5। আমরা লাস্ট ক্লাসে আমরা স্ল্যাটার্স রুল ডিসকাস করছিলাম। আমরা সেখানে কিছু প্রবলেমও সলভ করেছিলাম। আজকে আবারও সেই প্রবলেম দিয়েই ক্লাসটা শুরু করব। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা আগের দিন স্ল্যাটার্স রুল ব্যবহার করে কি করে কোনো একটা এলিমেন্টের ডিফারেন্ট অরবিটালের সিগমা এবং জেড এফেক্টিভ ক্যালকুলেট করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকে আমরা একটা ওই রকমই প্রবলেম দিয়ে স্টার্ট করব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, মানে প্রবলেম। ওকে, তো বলছে for potassium K, the gaseous the ground state electronic configuration, the ground state electronic configuration is কি হবে? আর্গন কত? 4s1। হ্যাঁ, এটাই তো আমাদের কনফিগারেশন হয়। কিন্তু হিসাবে আমরা যখন পিরিয়ডিক টেবিল যখন ড্র করেছিলাম, সেখানে যখন এলিমেন্টগুলো প্লেস করছিলাম, সেখানে পরপর যদি আমরা ইলেকট্রন বসাতাম, তাহলে 3s2 3p6, তারপর 3d1 হওয়ার কথা, তার মানে আর্গন 3d1 হওয়ার কথা, কিন্তু আমরা দেখি যে 4s1 হয়। ঠিক আছে, তার মানে দি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন ইজ আর্গন 4s1 বাট নট, বা শুধু নট আর্গন 3d1। বলছে এটাকে জাস্টিফাই করো যে এই যে বক্তব্যটা সঠিক নাকি ভুল, আর যদি সঠিক বা ভুল যাই হোক না কেন, তার এক্সপ্লানেশন তোমাকে দিতে হবে যে এই দুটোর মধ্যে কনফিগারেশন কোনটা ঠিক। কিভাবে করবে, কিভাবে এটাকে জাস্টিফাই করা যাবে? দুটোরই জেড এফেক্টিভ বার করে নেবো, তারপরে ওই 3D এর ক্ষেত্রে জেড এফেক্টিভটা বেশি, তার জন্য অ্যাট্রাকশনটা বেশি, আর তার জন্য ওই মানে ইলেকট্রনটা ফোর্সে আগে যাবে। কার ক্ষেত্রে জেড এফেক্টিভ বেশি আসবে? 3D এর ক্ষেত্রে। 3D ক্ষেত্রে যদি জেড এফেক্টিভ বেশি হয়, তবে সেইখানে স্টেবল সিস্টেম, তাহলে তো 3d1 হবে। যার জেড এফেক্ট, যে ইলেকট্রনটা বেশি, হ্যাঁ, কারণ 4s এর ক্ষেত্রে সিগমাটা কম, 3d এর ক্ষেত্রে সিগমাটা বেশি। হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা 4s1 এ স্টেবল অর 3d কোনটাতে স্টেবল? মানে দুটো কনফিগারেশন যদি আমি লিখি, তাহলে হচ্ছে আর্গনের পরে হচ্ছে আমাদের একটা হচ্ছে 4s1, মানে একটা কনফিগারেশন হচ্ছে এইটা, মানে 4s1, আর আরেকটা কনফিগারেশন হচ্ছে আরেকটা কনফিগারেশন হচ্ছে 3d1। এর আগে আর্গন আছে, এর আগে আর্গন আছে। তাহলে এখন এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা আমি 4s-এ বসাবো নাকি 3d-তে বসাবো, এটাই হচ্ছে কথা। তাহলে কি করে হিসেবটা হবে, জাস্টিফিকেশনটা কিভাবে হবে? যদি দেখি যে এই ইলেকট্রনটা এখানে বসিয়ে এবার যদি এই ইলেকট্রনটার জেড এফেক্টিভ ক্যালকুলেট করি, তাহলে একটা ভ্যালু এলো ধরো এক্স। এবার এই ইলেকট্রনটা 3d1-এ বসিয়ে
আমি আর একটা জেড এফেক্টিভ ক্যালকুলেট করলাম, সেটা ধরো ওয়াই এলো, অবভিয়াসলি আলাদা আসবে। এবার দেখতে হবে এক্স বড় এলো না ওয়াই বড় এলো। যেটা বড় হবে, ধরো এক্ষেত্রে ক্যালকুলেট করে দেখা যায়, যদি দেখা যায় এক্স গ্রেটার দ্যান ওয়ান ওয়াই, তাহলে ইলেকট্রনটা কোথায় স্টেবল, কি বলা যাবে? এক্স এর স্টেবল হবে তাহলে। হ্যাঁ, তার মানে এক্স এ রাখলে, মানে এই 4s1 এ রাখলে তার জেড এফেক্টিভ বেশি হচ্ছে, হুম কিন্তু 3D-তে যদি রাখি তাহলে তার জেড এফেক্টিভ ওয়াই হচ্ছে, মানে কম হচ্ছে, তাহলে সেখানে সে থাকতে চাইবে না, সে চাইবে যেখানে সে স্টেবল হচ্ছে, মানে জেড এফেক্টিভ বেশি হচ্ছে। তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন সেক্ষেত্রে হবে হচ্ছে আর্গন 4s1। আর যদি উত্তর আসে ওয়াই গ্রেটার দ্যান এক্স, তাহলে কনফিগারেশনটা কোথায় স্টেবল? 3D-তে স্টেবল। থ্রিডিতে। হ্যাঁ, এবার তোমাকে চেক করে দেখতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে আমার এক্স গ্রেটার দ্যান ওয়াই আসছে নাকি ওয়াই গ্রেটার দ্যান এক্স আসছে। তো সেইটা চেক করার পরে আমাকে জাস্টিফিকেশনটা দিতে হবে। তাহলে আমরা কিভাবে এগোবো? আমরা ওই আগের দিনের মতোই জেড এফেক্টিভ অন 4s ইলেকট্রন আর জেড এফেক্টিভ অন 3D ইলেকট্রন বার করে নেব। তাহলে আমরা যদি ওইভাবে প্রথমে ধরো যদি 4sটাকে বার করি, জেড এফেক্টিভ অন 4s ইলেকট্রন, তাহলে এখানে আমাদের সিগমাটা ক্যালকুলেট করে নিতে হবে। তো সিগমা কি আসবে বলো? আগে আমাকে কনফিগারেশনটা লিখে নিই। আগে কনফিগারেশনটা এখানে লিখে নেবে আগে, যে অ্যাকর্ডিং টু স্ল্যাটার্স রুল বলে, আমরা ডিটেলসে বারবার লিখছি না, কি হচ্ছে 1s2, হ্যাঁ আচ্ছা এটা এখানেই লিখি, ফোরেস ইলেকট্রন যদি হয় তার আগে আমাকে কনফিগারেশন লিখতে হবে। কনফিগারেশন হচ্ছে 1s2, 2s 2p8, 3s 3p8, তারপর এখানে এবার কোথায় রাখবো? 4s 4p1। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অরবিটালটাকে আমি এখানে 0 করব, করে 4s 4p1, কারণ এইভাবে আমাকে লিখতে হয় বলেছিলাম। তাহলে এটা একটা কনফিগারেশন হবে। আর 3D যখন করব তখন উল্টে যাবে। তো এবার আমি এটা যদি সিগমা বার করি তাহলে কি আসবে বলো? তাহলে 0 ইন্টু 0.35, কারণ এখানে লাস্টে একটাই ইলেকট্রন আছে, তাহলে একটা বাদ দিলে 0 হয়, প্লাস তার আগের কক্ষ মানে 3তে কটা ইলেকট্রন আছে? 8টা আছে, 8 ইন্টু 0.85, প্লাস তার আগে আছে 10 জন, তাহলে 10 ইন্টু 1। এই সিগমাটা কত আসছে দেখো? 16.8। 16.8। বাকিদের ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে জেড এফেক্টিভ স্যার কত? বলছি 8 ইনটু 0.85 তো। হ্যাঁ 8 ইন্টু 0.85। না স্যার, আপনি মনে হচ্ছে স্যার 0.08 করে দিয়েছেন। না, 0 ইন্টু 0.35। ওটা আপনি 0.085 লিখেছেন। হ্যাঁ, ভ্যালেন্সে একটাই ইলেকট্রন আছে লাস্ট কক্ষে, যেটাকে আমি টার্গেট করলাম। না স্যার, আপনি 8 ইনটু 0.085 লিখেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর স্যার ফার্স্ট লাইনে 4s 4p হবে। হ্যাঁ স্যার, ওখানে আপনি 4s আচ্ছা এবার দেখো, তাহলে পটাশিয়াম কত কত কনফিগ অ্যাটমিক নাম্বার কত? জেড কত? 19 মাইনাস এবার 16.8 যদি করা হয় তাহলে কত হবে? 2.2। সিমিলারলি আমরা যদি জেড এফেক্টিভ অন 3D ইলেকট্রন এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পটাশিয়ামের কনফিগারেশন 1s2
2s 2p8 3s 3p8 তারপর হচ্ছে 3d 1, তাই না? তাহলে এক্ষেত্রে সিগমা কত হবে? এটা ডি আছে মানে 0 ইন্টু ডিতে একটা 0 ইন্টু 0.35 প্লাস তার আগে সবার হচ্ছে 1, তাই না? 18 ইন্টু 1, তো এটা কত আসছে? 18। এবার তাহলে আমার জেড এফেক্টিভ অন 3D সেটা কত হচ্ছে? 19 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1 হবে তো স্যার। হ্যাঁ, 18 ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের জেড এফেক্টিভ অন 3D ইলেকট্রন। তাহলে জেড এফেক্টিভ অন 3D ইলেকট্রন আমার পেলো 1, আর এটা এলো 2.2। তাহলে কোথায়, মানে এটা আমার সেই এক্স ওয়াই এর মান আর কি, এটা ধরো এক্স আর এটা ওয়াই, তাহলে আমার কোথায় জেড এফেক্টিভ বেশি এলো? 4s এ। তাহলে 4s এ যদি জেড এফেক্টিভ বেশি হয় তাহলে তোমার এখানে কনফিগারেশন এরকম আছে, আর্গন 3D আর 4s। তাহলে ইলেকট্রন একটা আসতে চাইছে, সে কোথায় আসবে? এখানে নাকি এখানে? তাহলে 4s এ আসবে, এটাতে আসবে না, কারণ যেখানে ইলেকট্রনটা গেলে বেশি স্টেবল হবে, বেশি জেড এফেক্টিভ হবে, সেখানেই যাবে। তাহলে 4s এ দেখা গেছে 4s এ যদি দেওয়া হয় তাহলে ইলেকট্রনটা বেশি স্টেবল, তাহলে ওখানেই বেশি স্টেবল, ওখানেই দিতে হবে। তাই জন্য কনফিগারেশন হচ্ছে 4s1। তো লিখে নাও, লেখো দিস শোজ দ্যাট a 4s electron experience a higher Z effective than 3D electron, full stop. Hence a higher hence the configuration in which the 4s electron occupied in preference to 3D orbital full stop. So the configuration of potassium is argon 4s1, okay? আচ্ছা, কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দেওয়া হবে, এগুলো করবে। সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কি। লেখো ক্যালকুলেট দি জেড এফেক্টিভ of the following. Z effective of the following.
এক নম্বর বলছে এ ভ্যালেন্স শেল ইলেকট্রন of sodium আর 2 নম্বর বলছে an electron remains on remains on 2p orbital of sodium. 2 number question, using Slatter's rule, calculate the Z effective of following সেখানে বলছে 1 নম্বর সেটা বলছে a 4s electron of zinc আর 2 নম্বর বলছে a 3d electron of zinc ওকে, বুঝতে পারছো? পারবে তো এগুলো কোশ্চেনগুলো? হ্যাঁ স্যার। একদম সহজ, যেভাবে একই মেথড সবই। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, ক্যালকুলেট the Z effective of 3d electron of chromium. স্যার কিসের অফ 3d electron of chromium. ওকে, ঠিক আছে, এই কটা। আচ্ছা, আর একটা লিখে দাও, ক্যালকুলেট the Z effective of 4s electron of calcium. Okay, লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা এই যে অঙ্কগুলো করার পরে বা স্ল্যাটার্স রুলটা পড়ে নেওয়ার পরে যেটা হলো, সেটা আমাকে এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আচ্ছা এই স্ল্যাটার্স রুল যে রুলগুলো দিয়েছে, একবার স্লাইডটা নামাবেন, একটা জায়গায় লেখা হয়নি লাস্ট স্টেপটা। ঠিক আছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো
আমরা এবার আলোচনা করব যেটা, সেটা হচ্ছে স্ল্যাটার্সে যে রুলটা আমরা পড়লাম বা এম্পিরিক্যাল রুল, সেই এম্পিরিক্যাল রুলে কি যে কথাগুলো বলেছিল সেগুলো সব কি যুক্তিসম্মত বা সবগুলো কি একদম ঠিকঠাক? হ্যাঁ, যদি হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে কি কি ভুল আছে বা কি কি লিমিটেশনস আছে সেগুলো আমাকে পড়তে হবে। তো দেখা যায় যেগুলো এম্পিরিক্যাল রুল হয় তার কিছু লিমিটেশনস থেকে থাকে। তো আমরা সেরকম এই স্ল্যাটার্স রুলের কিছু লিমিটেশনস আমরা দেখব। তো সেটা আমরা কিছু আলোচনা করে নেওয়া যাক। তোমরা অলরেডি বুঝতে পারছো যে কী কী লিমিটেশন সেখানে থাকতে পারে, অনেকটাই তুমি আন্দাজ করতে পারছো। হেডিং দাও লিমিটেশনস অফ স্ল্যাটার্স রুল। লিমিটেশনস অফ স্ল্যাটার্স রুল। আচ্ছা দেখো, বেশ কিছু লিমিটেশনস আছে। তার মধ্যে প্রথম লিমিটেশনসটা কি হতে পারে কেউ বলতে পারবে? যে বলো। স্যার ওই ভ্যালুগুলো কি করে ক্যালকুলেট করলো? মানে হচ্ছে ভ্যালুগুলো কি করে ক্যালকুলেট করলো যে হচ্ছে ওই 0.3 বা 0.35 0.85? হ্যাঁ, ওইটা ওটা তো এম্পিরিক্যাল, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে ঠিকঠাক হয়েছে, ওই জন্য ওটা ঠিক আছে, ওটাতে আমরা বিতর্কে যাব না। যে ও একটা এম্পিরিক্যাল হোক বা যেভাবে হোক এক্সপেরিমেন্ট করে হোক, ও একটা ভ্যালু করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ এলিমেন্টের ক্ষেত্রে খেটে যাচ্ছে, তাহলে ঠিক আছে, ওটা জাস্টিফাইড। কিন্তু আমি বলতে চাইছি লিমিটেশনটা কি, মানে যেগুলো মানে আদতে সম্ভব নয় অথচ তিনি ধরেছেন সেইগুলো। ওই যে মানে আউটার শেলে যে ইলেকট্রন গুলো থাকে ওইগুলোর কোনো হচ্ছে এফেক্টও ধরা হয়নি স্ট্যাটাসে। সেগুলো ধরা হয়নি না স্যার। মানে রাইট সাইডে যেগুলো থাকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা 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 একদম ঠিকঠাকই আছে, একদমই ঠিকঠাক। আর এছাড়াও একটা মেন পয়েন্ট আছে যেটাকে তোমরা স্কিপ করে যাচ্ছ। কনফিগারেশনটাকে দেখো, স্ল্যাটার্সের কনফিগারেশনটা, সেই কনফিগারেশনে গ্রুপ করা হয়েছে কাদের কাদেরকে। তো এই পার্টিকুলার এক্সাম্পল এস আর পি কে একই স্ক্রিনিং এফেক্ট দেখানো হয়েছে, কিন্তু এস এর এক্স্যাক্টলি তুলনামূলক তো বেশি। এই দেখো, এখানে এটাকে এস আর পি কে একটা গ্রুপ করা হয়েছে। তার মানে এখানে যে 8টা ইলেকট্রন আছে, 8 জনেরই স্ক্রিনিংয়ে কন্ট্রিবিউশন একই, তাই না? বা এইখানে দেখো 8 ইন্টু 0.85 করেছি, এই যে 8 ইন্টু 0.85, তাহলে এখানে প্রত্যেকের 0.85 করেছি, সে এসে থাকুক আর পিতে থাকুক, প্রত্যেকের কন্ট্রিবিউশন 0.85 করে। তার মানে এখান থেকে তুমি স্ল্যাটার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই এসে যে ইলেকট্রনটা থাকবে অ্যাকচুয়ালি 3s2 3p6, তো তাহলে এসে যে দুটো ইলেকট্রন রয়েছে তারও শিল্ডিং যা এফেক্ট যতটা, পিতে যে 6টা ইলেকট্রন রয়েছে তাদেরও শিল্ডিং এফেক্ট একই। এবার আমরা আগে পড়ে নিয়েছি অলরেডি যে স্ক্রিনিং এফেক্টটা সবচেয়ে বেশি করে কে? এস, তারপর পি, তারপর ডি গ্রেটার দ্যান, একদম লাস্ট হচ্ছে এফ। তাহলে এস গ্রেটার দ্যান পি তো স্ক্রিনিং। তাহলে আমরা জানি যে এস এর শিল্ড করার ক্ষমতা বেশি পি এর তুলনায়, তবুও কন্ট্রিবিউশনে আমরা এস আর পি কে একই গ্রুপে রাখছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এইটা একটা লিমিটেশন, মেন লিমিটেশন, যেখানে হচ্ছে কনফিগারেশনে এস আর পি কে একই গ্রুপে ধরা হচ্ছে, মানে দুজনেরই শিল্ডিং একই ধরা হচ্ছে, কিন্তু আদতে শিল্ডিং এফেক্ট অফ এস ইজ গ্রেটার দ্যান শিল্ডিং এফেক্ট অফ পি। এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন। কারো কোনো ডাউট থাকলে বলবে। তাহলে প্রথম পয়েন্ট লেখো, বোথ দি এস অ্যান্ড পি অরবিটাল, both the s and p orbitals, both the s and p orbitals are grouped together
group together for calculating Z effective, for calculating Z effective, for calculating Z effective, whereas the radial probability distribution, whereas the radial probability distribution, whereas the radial probability distribution curve, radial probability distribution curve, এই যে কথাটা বললাম রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, এটা আমরা এখনো পড়িনি, এটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারের একদম শেষে পড়বো আর কি, এই টার্ভগুলো। তো সেটা এখন লেখো যে ওখান থেকেই আমরা অ্যাকচুয়ালি পাই যে এস এর শিল্ডিং এফেক্ট পি এর থেকে বেশি, এবং সেটা প্রুফড কোয়ান্টাম মেকানিক্যালি। তো সেটা যখন প্রুফ যে এস এর গ্রেটার দ্যান পি ফ্রম রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, তাহলে স্ল্যাটার্সের এই যে একই গ্রুপিং করা, এই গ্রুপিং করাটা ঠিক নয়। তাহলে ক্যালকুলেটিং জেড এফেক্টিভ whereas the radial probability distribution curve for a given n, for a given n, n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, না সরি হ্যাঁ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, for a given n indicate a higher penetrating power, indicate a higher penetrating power। এই penetrating power এটা নিয়েও আলোচনা করব আমরা পরে। higher penetrating power of S compared to p orbital, compared to p orbital, compared to p orbital। স্যার লাস্টের ওয়ার্ডটা কি বলছে? penetrating power, higher penetrating power of S orbital বলতে পারো, S orbital compared to p orbital, S orbital compared to p orbital। দেখেছো? স্যার ডিস্ট্রিবিউশন কার্ভ বলেছিলেন, কার্ভ? হ্যাঁ কার্ভ, CURVE কার্ভ, ঠিক আছে? ওকে, power of S compared to p orbital। আচ্ছা সেকেন্ড পয়েন্ট কি হবে? দেখো আমরা এই যে ধরেছি, দেখো যে n-1 শেলের আগে যারা আছে, n-1 শেলের আগে যারা আছে, তার মানে দেখো এই ক্ষেত্রে এইটা, এদের সবার কন্ট্রিবিউশন কত ধরেছি? 1। তাহলে দেখো এটাও কি পুরোপুরি ঠিক মেনে নেওয়া যায় যে 2p 2s 1s এদের সবাই প্রত্যেকটা ইলেকট্রন এখানে যারা আছে প্রত্যেকের ইলেকট্রনের কন্ট্রিবিউশন 1, তাহলে প্রত্যেকে ইকুয়াল অ্যামাউন্টে শিল্ড করছে এই বাইরের ইলেকট্রনটাকে। ইজ ইট পসিবল 2s যতটা শিল্ড করে 2p ততটাই কি শিল্ড করবে, বা 1s ততটাই কি শিল্ড করবে? কি মনে হয়? আমরা যা এতটুক্ষণ যতটা যেইটুকু পড়েছি আর কি, তাতে তোমার যেটুকু ধারণা তৈরি হয়েছে, তাতে করে আমরা এটা কি বলতে পারি যে 1s 2s আর 2p এরা একই অ্যামাউন্টে শিল্ড করে? বলতে পারি? না স্যার, বলতে পারি না। কিন্তু জেড এফেক্টিভ ক্যালকুলেশনে স্ল্যাটার্স বলছে যে এই ইলেকট্রনগুলো সবার কন্ট্রিবিউশন একই। তো এটাও পুরোপুরি ঠিক নয়, মানে এটাও লিমিটেশনস, মানে থিওরিটিক্যালি এটাও ঠিক না। তাহলে সেকেন্ড পয়েন্ট তোমাকে লিখতে হবে যে all the electrons
irrespective of all the electrons, irrespective of all the electrons, irrespective of S, P, D, F, S, P, D, F orbitals at position lower than n-1 shell, at position lower than n-1 shell, shield the nth shell, shield the nth shell electron with equal contribution of 1, with equal contribution of 1, full stop. Full stop. This is unjustified. This is unjustified. This is unjustified because different orbitals cannot have, because different orbitals cannot have the same contribution to the shielding. Different orbitals cannot have the same contribution to the shielding. ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে একটু আগেই যে বললো যে রাইট হ্যান্ড সাইডে যারা এই যে কনফিগারেশনগুলো আমরা লিখেছি, তারা বললো এটার বার করো সিগমা বা জেড এফেক্টিভ, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে যারা থাকছে তাদের কন্ট্রিবিউশন বলছি নাথিং অ্যাকর্ডিং টু স্ল্যাটার্স রুল। আমরা ডান দিকের কোনো ইলেকট্রনের কোনো রকম রোল আমরা এখানে দেখাচ্ছি না। কিন্তু আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা যখন বলছি যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট পড়ব, রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ, সেখানে দেখব যে এমনিতে শেলগুলো এরকম যদি থাকেও কিছু কিছু ক্ষেত্রে এই যে হায়ার ধরো 3D এরপরে 4S, কিন্তু অনেক সময় দেখা যায় 4Sটা এখানে পেনিট্রেট করে গেল ভিতরে, কিন্তু ইলেকট্রনটা তুমি যখন কনফিগারেশন লিখছো তখন 3Dর পরে 4S লিখছো, কিন্তু এই অরবিটালটা অ্যাকচুয়ালি এর আগে একটু পেনিট্রেট করে ভিতরে ঢুকে রয়েছে। তো ভিতরে যদি ঢুকে থাকে তাহলে সে কি পার্টিসিপেট করবে তো নাকি শিল্ডিংয়ে? তো এটা আমরা দেখব যে এনার্জি যদি ক্যালকুলেট করা হয় অনেক সময় দেখা যাবে যে হায়ার অরবিটের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়, যে এইটা একটা অরবিট, এটা একটা অরবিট, হ্যাঁ, ধরো 4F আর 5D। আমরা যেদিন পিরিয়ডিক টেবিলটা ড্র করছিলাম সেই দিন এই কথাটা বলেছিলাম যে কখনো কখনো দেখো ল্যান্থরাইট কনফিগারেশনে এই 5Dটা আগে চলে আসে, যদিও তার প্রিন্সিপাল কোয়ান্টাম নম্বরটা পরে। তো এটা যদি আগে চলে আসে এইখানে, তাহলে দেখো এই ইলেকট্রনটা 5Dর যে ইলেকট্রনটা 4F এর ইলেকট্রনকে শিল্ড করবে, অথচ তার পজিশনটা দেখো আমরা যদি স্ল্যাটার্স রুলে বসাতাম তাহলে সবসময় 5Dকে 4F এর পরে রাখতাম, তাহলে ক্যালকুলেশন আমরা 5Dকে ধরতাম না, অথচ ইন রিয়ালিটি তার অবস্থানটা হচ্ছে 4F এর একটু আগে। তাহলে এ অ্যাকচুয়ালি কিন্তু শিল্ড করছে, অথচ আমি ক্যালকুলেশনে ধরছি না। তাহলে এই যে ব্যাপারটা যে
কিছু কিছু ক্ষেত্রে হায়ার অরবিটগুলো পেনিট্রেট করে ভেদ করে আগে চলে এসে তারা শিল্ড করে, অথচ স্ল্যাটার্সে আমরা তাদেরকে কোনো রকম কন্ট্রিবিউট করে না, এইভাবেই ধরি। তো এই জিনিসটাও পুরোপুরি ঠিক না। তার মানে রাইট হ্যান্ডে যে অরবিটাল আছে তাদেরও কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রিবিউশন থাকে। তো এইটা হচ্ছে থার্ড। তো লেখো যে penetration by higher occupied orbitals into inner orbitals is well known but their contribution is ignored in Slater's rule. ওকে, ঠিক আছে? সবার লেখা হলো? হ্যাঁ স্যার। এই গেল হচ্ছে স্ল্যাটার্স রুল এবং তার লিমিটেশনস। আচ্ছা, এইবার একটা জিনিস আমি তোমাদের একটা ট্রিক্স এখানে শেখাবো। এটা একেবারে একাডেমিক তোমাদের যে সেমেস্টার পরীক্ষা তার জন্য নয়, এটা কোনো কম্পিটিটিভ এক্সাম, মানে অ্যাজ ফর এক্সাম্পল IIT জ্যাম বা আদার MSc এন্ট্রান্স, গেট, এইগুলোর জন্য একটা ট্রিক্স ফলো করতে হবে। সেটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে যখন তোমার কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করার টাইম মাত্র 1 মিনিট, তখন তুমি এই বড় বড় ক্যালকুলেশনগুলো করবে কি করে? তখন খুব শর্টে আমাদের একটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে যে যদি তোমাকে কোনো এরকম বার করতে হয় যে জেড এফেক্টিভ অফ এনি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, বা সেকেন্ড পিরিয়ড, যদি কারোর ক্ষেত্রে সেকেন্ড পিরিয়ড কোনো এলিমেন্টের যদি বার করতে বলে, তাহলে সবসময় তোমার মানে ভ্যালেন্সের, অবশ্যই ভ্যালেন্স সেলের, মানে ধরো মনে করো সেকেন্ড পিরিয়ডের একটা এক্সাম্পল দাও। ধরো বললো কার্বন, বোরন, নাইট্রোজেন, হ্যাঁ এরকম কিছু, বা ফ্লোরিন, এরকম যাই হোক কিছু বললো, তাদের ক্ষেত্রে যদি ভ্যালেন্স সেলের জেড এফেক্টিভ বার করতে বলে, তাহলে ভ্যালেন্স সেল কত? তার ভ্যালেন্স সেল কত? ভ্যালেন্স সেল কনফিগারেশন সেকেন্ড পিরিয়ডদের সেকেন্ড 2p 2s2p, তাই তো? তাহলে এইরকম করে এলিমেন্টে যদি বলে যে তুমি তার জেড এফেক্টিভটা ক্যালকুলেট করো 2s বা 2p, মানে ভ্যালেন্স সেলের জেড এফেক্টিভ ক্যালকুলেট করো, হ্যাঁ ভ্যালেন্স সেল জেড এফেক্টিভ, সেক্ষেত্রে তোমার সবসময় মনে রাখবে এটাকে একটা শর্টকাট হচ্ছে 0.65 ইন্টু n+1, যেখানে n হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। এটা আর একটা হচ্ছে যেটা লাগে, সেটা হচ্ছে 3D সিরিজের কোনো 3D সিরিজের যদি কোনো বলে, ফর 3D সিরিজ, সেক্ষেত্রে জেড এফেক্টিভের ইকুয়েশন হচ্ছে 2.85 প্লাস 0.15 n।
ওকে, এই ফর্মুলাটা তোমাকে রাখতে হবে। যেমন স্ক্যান্ডিয়াম, হ্যাঁ, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, দেখবে তুমি যেভাবেই ক্যালকুলেট করো না কেন এর ভ্যালেন্সে আসবে 3, টাইটেনিয়াম আসবে কত আসবে দেখো 0.15 করে বাড়ছে, তো নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে আর 0.15 করে বাড়ছে, তাহলে এটা কত হবে? স্ক্যান্ডিয়ামের পাশে টাইটেনিয়াম, তাহলে কত হবে এটা? 3.15, এটা হবে 3.3, 0.15 করে বাড়বে, একটা ইলেকট্রন বাড়বে আর। ওকে, ঠিক আছে। লিখে নিয়েছো? এটা এটা একাডেমিকের জন্য নয় একেবারেই, মানে এটা কখনোই তুমি তোমার সেমেস্টারের পরীক্ষা আসলে এইভাবে ক্যালকুলেট করে দেবে না, তাহলে কিন্তু একদম কেটে শূন্য বসিয়ে দেবে। এটা অনলি ফর কম্পিটিটিভ এক্সাম, যেখানে তোমার টাইমটা খুব কম, সেক্ষেত্রে তুমি তাড়াতাড়ি কী করে ক্যালকুলেট করবে, তাহলে এইটা জেনে রাখবে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের স্ল্যাটার্স রুল এবং তার লিমিটেশনস। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে অ্যাটমিক রেডিয়াই। অ্যাটমিক রেডিয়াই, দেখো আমরা যদি বলি অ্যাটমিক রেডিয়াই, আচ্ছা অ্যাটমিক রেডিয়াই, আগে আমরা যদি বলি অ্যাটমিক রেডিয়াই কাকে বলে, তাহলে তুমি অ্যাটমিক রেডিয়াই বলতে কি বোঝো আগে সেটা বলো। হোয়াট ইজ অ্যাটমিক রেডিয়াই বা অ্যাটমিক রেডিয়াস? অ্যাটমের রেডিয়াস মানে কি, কে বলতে পারবে? নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের যে অরবিটালটা আছে তার ডিসটেন্স। একদমই, তাহলে সিম্পলি যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে অ্যাটমের একদম সর্ববহিস্থ কক্ষ, তার যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমিক রেডিয়াই। তো এইটা প্রথমে আমাকে জানতে হবে বা এটা আমাকে জেনে নিতে হবে, আমরা সবাই জানি। তাহলে অ্যাটমিক radius is generally stated as the total distance from an atom's nucleus to the outermost electron of orbital, এটা হচ্ছে ডেফিনেশন। এবং আমরা সবাই জানি যে অ্যাটমিক রেডিয়াস বাম দিক থেকে ডান দিকে আর উপর থেকে নিচে গেলে কি হয়, যে অ্যাটমিক রেডিয়াস বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, কমে, আর উপর থেকে নিচে গেলে ইনক্রিজ করে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একদম সিম্পল। আর এটা কেন ইনক্রিজ করে কেন ডিক্রিজ করে এটা আমরা আগে একবার আলোচনা করেছি, যে জেট ইফেক্টিভের সঙ্গে কীভাবে রিলেটেড এবং ইন্টার ইলেকট্রনিক রিপালশনের সঙ্গেই বা কীরকমভাবে রিলেটেড সেটা আমরা আলোচনা করেছি। এইবার যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াই অ্যাকচুয়ালি কত প্রকার।
অ্যাটমিক রেডিয়াই হচ্ছে মূলত 4 প্রকার। হ্যাঁ, একটাকে বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াই, আরেকটা হচ্ছে আয়নিক রেডিয়াই, তারপর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস রেডিয়াই, আর আরেকটা হচ্ছে স্পেশাল টাইপ অফ রেডিয়াই দ্যাট ইজ কল্ড ব্র্যাগ স্ল্যাটার্স রেডিয়াই। ঠিক আছে, এই 4টে প্রকারে রেডিয়াই দেখা যায়। তো প্রথমে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াই কাকে বলে। কোভ্যালেন্ট রেডিয়াই কাকে বলে, হেডিং দাও। আচ্ছা দেখো, আচ্ছা কোভ্যালেন্ট রেডিয়াই কাকে বলে এটা কি করে বুঝবে? মানে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট রেডিয়াই এটা কাদের জন্য প্রযোজ্য যদি বলা হয়? কোভ্যালেন্ট বন্ড যাদের মধ্যে দেখা যাবে, যাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড দেখা যাবে। মানে কোভ্যালেন্ট বন্ডটা কীরকমভাবে তৈরি হয়? ধরো দুটো অ্যাটম, এটা এটা একটা অ্যাটম, এটাকে বলছি আমি এ অ্যাটম, আর আরেকটা ঠিক এই রকমই একই সেম অ্যাটম, আর একটাও এ অ্যাটম। এবার এরা দুজন জুড়ে গিয়ে এটা তৈরি করেছে, যেটাকে বলছি আমি A2 বা AA। তো এই যে AA দুটো অ্যাটম তারা জুড়ে গেল, একই অ্যাটম তারা যে জুড়ে গেল করে A2 মলিকিউল তৈরি করলো। এবার এদের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স যদি বলা হয় তাহলে কোনটা ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স? ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স মানে হচ্ছে দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি দূরত্ব। ঠিক আছে, তাহলে দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি দূরত্ব যদি এটা হয়, ঠিক আছে, দুটো নিউক্লিয়াসের মাঝামাঝি যদি দূরত্ব এটা হয় তাহলে এই দূরত্বটাকে আমি কি বলতে পারি? ধরো ডি। ঠিক আছে, সেই ডিটাকে আমি বলছি ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। এবারে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স ডিটাকে যদি অর্ধেক করি, তাহলে মোটামুটি দেখো যে এটা কাটা পড়ছে কোথা থেকে? এখান থেকে। তো এই যে কেটে দিলাম, মানে এই যে অর্ধেক হয়ে গেল, তাহলে এটা মোর অর লেস ইকুয়াল টু বলছে কোভ্যালেন্ট রেডিয়াই। তাহলে কোভ্যালেন্ট রেডিয়াই হচ্ছে যখন কোনো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল, এই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল মানে কি? এটা একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল। সেখানে কি হোমোনিউক্লিয়ার মানে কি? সেম নিউক্লিয়াস। সেম নিউক্লিয়াস মানে কি? সেম এলিমেন্ট। তো এ দুটোই সেম এলিমেন্ট। দুটো সেম এলিমেন্ট যখন জুড়ে গিয়ে একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল তৈরি করছে, সেই অবস্থায় তাদের যে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন তাকে অর্ধেক করলেই আমি কোভ্যালেন্ট রেডিয়াইটা পেতে পারি। এবার এটা কিন্তু পুরোপুরি একদম এক্স্যাক্ট যে রেজাল্ট তার সঙ্গে সমান হবে না, কারণ দেখতেই পাচ্ছ এটাকে যদি অর্ধেক করি, দেখো একটা পোর্শন বাদ চলে যাচ্ছে, একটা ছোট্ট পোর্শন বাদ চলে যাচ্ছে, একটা খুব সামান্য একটা পোর্শন বাদ চলে যাচ্ছে। তো এটার জন্য একদম এক্স্যাক্ট যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট তার থেকে সবসময় একটু কম আসবে ভ্যালুটা থিওরিটিক্যালি। তো যাই হোক, থিওরিটিক্যালি বলছে কোভ্যালেন্ট রেডিয়াই ইজ ইকুয়াল টু ইন্টারনিউক্লিয়ার সেপারেশন বাই 2। বোঝা গেল? তাহলে কোভ্যালেন্ট রেডিয়াই যখনই আমাদের হিসেব করতে হবে তখন হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউল নিয়ে তারপর
আমাকে ক্যালকুলেটটা করতে হবে। ওকে, লেখো লেখো হোয়েন এ কোভ্যালেন্ট বন্ড, এই ছবিটাকে নিয়েছো তো? লেখো হোয়েন এ কোভ্যালেন্ট বন্ড ইজ প্রেজেন্ট, when a covalent bond is present between two atoms, the covalent radii can be determined. The covalent radii can be determined. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো when two atoms of the same element, when two atoms of the same element are covalently bonded, the radius of each atom will be half, the distance between two nuclei. Full stop. Full stop না, কমা দাও, two nuclei, comma, because they are equally attracted এরকম দে আর ইকুয়ালি অ্যাট্রাক্টেড আর লিখে লেখো দে ইকুয়ালি অ্যাট্রাক্ট দি ইলেকট্রনস, full stop. প্যারা চেঞ্জ করে লেখো the distance between two nuclei will give the diameter of the atom. দেখো ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটাই ডায়ামিটার তো। হ্যাঁ স্যার। The distance between two nuclei will give the diameter of the atom. রেডিয়াই ডবল করলেই হচ্ছে তোমার ডায়ামিটার হয়। তো এই দেখো কোভ্যালেন্ট রেডিয়াই এটাকে 2 দিয়ে গুণ এদিকে নিয়ে আসলে তাহলে ডায়ামিটার, তো যাই ইন্টারনিউক্লিয়ার সেপারেশন সেটাই হচ্ছে ডায়ামিটার। ওকে, তাহলে এটা হলো কোভ্যালেন্ট রেডিয়াইয়ের ডেফিনিশন। এরপরে আমরা ডিসকাস করব আয়নিক রেডিয়াই। আচ্ছা, আয়নিক রেডিয়াইটা কি করে তৈরি হয়, কাদের ক্ষেত্রে হয়? আয়নিক বন্ড থাকলে, আয়নিক কম্পাউন্ড যারা, তাই তো? ধরো একটা এক্সাম্পল দাও। NaCl, তাহলে NaCl একটা আয়নিক কম্পাউন্ড। তাহলে NaCl যে আয়নিক কম্পাউন্ড সেটা কি করে তৈরি হয়? একটা Na, হ্যাঁ, একটা Na আর একটা Cl। এখান থেকে N এর কনফিগারেশনটা কি? নিয়ন
3s1 আর এটা ক্লোরিন কি হয়? নিয়ন 3s2 3p5। 3p5। আচ্ছা দেখো, সোডিয়ামের একটা ইলেকট্রন যদি বের করে দিতে পারে সে, তাহলে সে নোবেল গ্যাস কনফিগারেশন পাবে, তাই না? আবার দেখো ক্লোরিনে যদি একটা ইলেকট্রন সে নেয় তাহলে সেও নোবেল গ্যাস কনফিগারেশন পাবে। তো ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন তার চাই, আর সোডিয়ামের একটা ইলেকট্রন তাকে বার করে দিতে হবে, তাহলে সে দুজনেই পরস্পর নোবেল গ্যাস কনফিগারেশন পাবে। তো কি হয়, এখান থেকে একটা ইলেকট্রন কমপ্লিটলি এর মাথায় শিফট হয়ে যায়। শিফট হয়ে যেটা হয় সেটা হচ্ছে Na প্লাস হয় আর Cl মাইনাস হয়। তাহলে Na প্লাস আর Cl মাইনাস এইটা তৈরি হয়। এবার অবভিয়াসলি তুমি দেখতে পাচ্ছ Cl মাইনাস মানে এখন কত? 3s2 3p6। আর এটা কত এখন? Na প্লাস মানে কত? নিয়ন 2s2 2p6, তাই না? তাহলে এদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট? সোডিয়াম ছোট, ক্লোরিন বড়। আচ্ছা, সোডিয়াম ছোট, ক্লোরাইড বড়। তাহলে তাই যদি হয়, তাহলে এদের ছবি যদি দেখানো হয়, তাহলে সোডিয়ামকে আমি একটু ছোট করে দেখাবো আর ক্লোরিনকে তার পাশেই একটু বড় করে দেখাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা ক্লোরাইড মাইনাস, এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে আমি কি বলছি না, ডি। তাহলে সেটা কি ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। আচ্ছা বলো, এই ডিটাকে যদি আমি অর্ধেক করি তাহলে আমি কি রেডিয়াস পাবো? না স্যার। আচ্ছা না, স্যার। এটা অর্ধেক করলে কোথা দিয়ে যাবে? এরকম জায়গা দিয়ে না? ক্লোরিনের মধ্যে দিয়ে যাবে। এরকম যাবে তো ক্লোরিনের মধ্যে। তাহলে এটা কি কোনোভাবেই সোডিয়ামের রেডিয়াই বা ক্লোরাইডের রেডিয়াই রিপ্রেজেন্ট করে? না স্যার। তার মানে এটা কি আমি আয়নিক রেডিয়াই বলতে পারি? না স্যার, বলতে পারি না, তাই তো? তাহলে d/2 করলে আমি আয়নিক রেডিয়াই পাবো না, কারণ এটা যদি অর্ধেক করা হয় তাহলে কখনোই সেটা দুজনের মাঝখান দিয়ে যাবে না, কারণ দুজন অ্যাটম আলাদা এবং দুজন অ্যাটমের সাইজও আলাদা, একজন ছোট একজন বড়। তাহলে অর্ধেক করলে কখনোই কোনো অ্যাটমেরই আয়নিক রেডিয়াই রিপ্রেজেন্ট করানো যায় না। ক্লিয়ার? তাহলে আমরা সিম্পলি যেটা আগের ক্ষেত্রে করলাম সেটা এক্ষেত্রে কি করতে পারি? করতে পারি না, এটা করতে পারি না। তাহলে এখন যদি তোমাকে বলা হচ্ছে তাহলে করতে পারছো না, তুমি জাস্ট অর্ধেক করে দিলে পারবে না, তাহলে তোমাকে যদি এখন বলা হয় আচ্ছা তাহলে সোডিয়াম ক্লোরাইডে তুমি সোডিয়ামের আয়নের রেডিয়াই এবং ক্লোরাইড আয়নের রেডিয়াই বার করো, তোমার ডিটা বলে দিলাম আমি, ডিটা একটা যাই হোক কিছু বলে দিলাম, ডিটা আমি যাই হোক কিছু একটা XYZ বলে দিলাম। এবার তোমাকে যে কোনো হোক, যেন তেন প্রকারে হোক, তোমাকে বার করতে হবে যে সোডিয়ামের রেডিয়াই কি আর ক্লোরাইড রেডিয়াই কি। তাহলে কি সেটা সহজ পদ্ধতিতে বেরোবে? না স্যার। জাস্ট হাফ করলে বেরোবে না, x/2 করলে বেরোবে না, যেটা কোভ্যালেন্ট রেডিয়ার ক্ষেত্রে বেরোচ্ছিল। তাহলে এক্ষেত্রে আমাদের একটু অন্যভাবে, একটু কঠিন যেহেতু হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাহলে একটু অন্যভাবে আমাকে এই জিনিসটাকে মানে বার করতে হবে সোডিয়ামের এবং ক্লোরাইডের বা যে কোনো আয়নিক কম্পাউন্ডের রেডিয়াই, আয়নের রেডিয়াই। তো সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। কী বলা হয়? পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। এই পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই বলে একটা যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা আয়নিক কম্পাউন্ডের রেডিয়াই বার করতে পারি। তাহলে সেটা আমাদের একটু ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে, একদম ডাইরেক্ট সিম্পল বা কিছু নয়। তাহলে সেটা হচ্ছে, তাহলে সমস্যাটা বুঝতে পারলে এবং সমাধান কি? পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই, সেই যে মেথড সেটার মাধ্যমে। তাহলে আগে আমরা প্রথমে আয়নিক রেডিয়াইয়ের যে সমস্যা লিখে ফেলি, তারপর সমাধান লিখব এবং তারপরে কিভাবে সমাধান সেটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই নিয়ে আলোচনা করব। তাহলে লেখো, ছবিগুলো এঁকে নিয়েছো, নিচে লেখো, লেখো আয়নিক রেডিয়াস ইজ দ্য রেডিয়াস
of an atom, ionic radius is the radius of an atom forming ionic bond. Ionic radius is the radius of an atom forming ionic bond. Forming ionic bond. Full stop. The radius of each atom, the radius of each atom in an ionic bond, the radius of each atom in an ionic bond will be different than that in a covalent bond. Full stop. This is an important concept. Full stop. The reason, this is an important concept, full stop. The reason for the variability, in radius variability in radius is due to the fact that the atoms in an ionic bond are of greatly different size, full stop. Cations have smaller radii, than their neutral atoms, full stop. On the other hand, anions will be bigger in size, than that of the neutral atom, হয়েছে? than that of the neutral atom, full stop. দেখেছো? স্যার লাইনটা একবার বলবেন অন দ্য আদার হ্যান্ড থেকে? On the other hand, an anion will be bigger in size, than that of the neutral atom, full stop. প্যারা চেঞ্জ করে লেখো, the ionic radii of an ion can be determined
by using the ionic radii of an ion can be determined. The ionic radii of an ion can be determined by using the method Pauling univalent radii, by using the method Pauling univalent radii. এটাকে আন্ডারলাইন করে রাখো ইনভার্ট কমার মধ্যে। স্যার বানানটা কি পাউলিং এর? পাউলিং PAULING, পাউলিং univalent radii, পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। লিখেছ? তো আমরা সমস্যা বুঝলাম, এবার সমাধানের পথ হচ্ছে পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। তাহলে আমাদের এখন ডিসকাস করতে হবে পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। আচ্ছা, দেখো পাউলিং কি বলেছে। পাউলিং বলছে, দেখো আমরা যে আলোচনা করেছি রেডিয়াই সম্পর্কে, রেডিয়াইয়ের সঙ্গে জেডের কি সম্পর্ক, জেড এফেক্টিভের? জেড এফেক্টিভ বাড়লে রেডিয়াই কমবে, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে হ্যাঁ। এইটাকেই উনি ধরে এগিয়েছেন। তিনি বলছেন যে কি বলছেন, ইট ওয়াজ proposed by Pauling that the radius of an ion is inversely proportional to the effective nuclear charge. Effective nuclear charge, যেটাকে আমরা বলি Z effective of ion. ওকে, তাহলে আমরা এখান থেকে R of ion কি পাচ্ছি, which is inversely proportional to Z effective. ওকে, ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ। এবার এখান থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে আর অফ আয়ন ইজ প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ, মানে হচ্ছে আবার কি জেড মাইনাস সিগমা। তাহলে জেড, যেখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার আর সিগমা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং কনস্ট্যান্ট। স্ক্রিনিং কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে এবার যদি প্রপোর্শনালিটি সাইডে যদি তুলে দিই তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট বসাতে হবে। তো আর অফ আয়ন যদি ইকুয়াল টু লিখি তাহলে উপরে একটা কনস্ট্যান্ট আমি সি লিখলাম, তাহলে সি বাই জেড মাইনাস সিগমা। ওকে, যেখানে সিটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট।
প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার দেখো আর অফ যে কোনো আয়নের সঙ্গে রিলেশনটা হচ্ছে সি বাই জেড মাইনাস সিগমা। এবার আমরা জানি আর অফ ক্যাটায়ন প্লাস আর অফ অ্যানায়ন যদি বলি তাহলে সেটা কি দেবে বলো? কম্পাউন্ডের ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স দেবে না? হ্যাঁ স্যার। তাহলে সেটা দেবে হচ্ছে আর অফ কম্পাউন্ড। ঠিক আছে, তার মানে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, যেটাকে আমরা R0 বলি। এবার আর অফ ক্যাটায়নটা আমরা কি পেয়েছি? সি বাই জেড মাইনাস সিগমা। আচ্ছা, প্লাস আর অফ অ্যানায়নটা কি হবে? এটাও ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড এফেক্টিভ। তাহলে প্রপোর্শনালি কনস্ট্যান্টটা মোরলেস দুজনেরই সেম লাগছি, দ্যাট ইজ ইকুয়াল টু এর, যেহেতু অ্যানায়নের জেডও আলাদা তাহলে জেড প্রাইম বললাম, আর অ্যানায়নের সিগমাও আলাদা হতে পারে তাহলে সেটাকে আমি সিগমা প্রাইম বললাম, মাইনাস সরি। তাহলে এটা, তাহলে এই যে দুজনকে যদি যোগ করা হয় তাহলে আমি আর অফ কম্পাউন্ড বা R0 পেতে পারি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এটাকে আমরা সিম্পলি একটু সিম্পল ফর্মে যদি লিখি তাহলে দেখো আরটাকে আর অফ ক্যাটায়নটাকে আমি যদি বলি আর অফ প্লাস, তাহলে সেটা কি পেয়েছি? সি বাই জেড এফেক্টিভ। তো জেড এফেক্টিভটা জেড স্টার দিয়েও লেখা যায়, জানো তো, এরকমও লেখা যায়। অনেক বইতে দেখবে জেড স্টার লেখা আছে, এবার জেড স্টার আর জেড এফেক্টিভ প্লাস আর আর মাইনাস কি? আর মাইনাস হচ্ছে সি বাই, আমি সব রকমভাবেই দেখিয়ে দিচ্ছি, জেড স্টার জেড এফেক্টিভ, ঘাবড়ে যাবে না। তাহলে সি বাই জেড মাইনাস, তাই তো এটা। আচ্ছা, এবার দেখো আর প্লাস বাই আর মাইনাস যদি বলি, আর প্লাস বাই আর মাইনাস, তাহলে কি দাঁড়ায়? জেড স্টার মাইনাস উপরে যাবে আর নিচে থাকবে জেড স্টার প্লাস থাকবে, ঠিক তো? এটা আমি ফর্ম দেখতে পারি। আচ্ছা, এইবার দেখো যদি দুই দিকে বোথ সাইডে যদি আমি +1 করে যোগ করি তাহলে এটা হয় আর প্লাস বাই আর মাইনাস +1 ইকুয়াল টু জেড স্টার মাইনাস জেড স্টার প্লাস +1। তাহলে এটা দাঁড়ায় কি? এটা হচ্ছে আর প্লাস প্লাস আর মাইনাস ডিভাইডেড বাই আর মাইনাস ইকুয়াল টু জেড মাইনাস স্টার প্লাস জেড স্টার প্লাস ডিভাইডেড বাই জেড স্টার প্লাস। ঠিক আছে, এটা পেলে। এরপরে দেখো, এবার তাহলে এটা দেখো যদি আর মাইনাসটা আমি এই আর প্লাস বাই আর মাইনাস, এটা কি? কম্পাউন্ড।
আর অফ কম্পাউন্ড তো, তাহলে দেখো আমি যদি আর মাইনাসটা বার করতে চাই, ঠিক আছে, তাহলে আর মাইনাসটা যদি আমি বার করতে চাই তাহলে কি বেরোবে, আর অফ কম্পাউন্ড, আর এটা ওদিকে চলে গেল, তাহলে উপরে যাবে হচ্ছে জেড স্টার প্লাস ডিভাইড বাই জেড স্টার মাইনাস প্লাস জেড স্টার প্লাস, ঠিক আছে। আর যদি তাহলে আর অফ প্লাস বার করতে চাইতাম তাহলে কি আসতো অটোমেটিক্যালি, জেড স্টার প্লাসের জায়গায় জেড স্টার মাইনাস আসতো। ডিভাইড বাই নিচে যোগফল। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে রেডিয়াস অফ ক্যাটায়নও বার করতে পারবো এখান থেকে, আর রেডিয়াস অফ অ্যানায়নও বার করতে পারবো। এই দুটো ইকুয়েশন খুব ভালো করে মনে রাখবে। এইটা হচ্ছে পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াইয়ের ফর্মুলা, ঠিক আছে, লিখে নিয়েছো? আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন এসছে, সিইউ 2015, আরও আগে পরে এসছে আর কি। সেটা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই আয়নিক রেডিয়াই। What is meant by ionic radii? Discuss Pauling method for the determination of univalent রেডিয়াই। পারা যাবে তো? তাই পুরোটা লিখতে হবে একদম আয়নিক রেডিয়াই হেডিং দিয়ে, পুরোটাই লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা প্রবলেম সলভ করা যাক। প্রিভিয়াস ইয়ারে খুব আসে যে প্রবলেমগুলো, সেগুলো হচ্ছে অঙ্ক এইভাবে আসে যে এই পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই বার করতে বলে, বলছে ইউজিং পাউলিং মেথড ক্যালকুলেট ionic radii of Na plus and F minus ions in NaF crystal. Given D of NaF is equal to 231 picometer. কি বলছে? বলো।
আর কম্পাউন্ডে দেয়া আছে আর পাউলির মেথড ইউজ করে Na+ আর F- এর রেডিয়াই বার করতে হবে। হ্যাঁ, তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার প্যারামিটার কি লাগবে? কি বার বলো? জেড এফেক্টিভ বার করতে হবে। জেড এফেক্টিভ বার করতে হবে কার কার? সোডিয়াম প্লাস এবং ফ্লোরাইড মাইনাসে, তাই তো? তো জেড এফেক্টিভ বার করতে গেলে আগে কি চাই আমার? সিগমা, তাই তো? তো সিগমা যদি বার করতে হয় তাহলে দেখো তো আগে কনফিগারেশনটা কি আসছে। Na প্লাস আর F মাইনাসের সিগমা বার করতে হবে। Na প্লাসের কনফিগারেশন কি? 1s2 2s2 2p6 নাকি? আর ওই 2s 2p8 ওই একসঙ্গে বললাম। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আর ফ্লোরাইডের কি হবে? 1s2 2s2 2p6 আর 4s2 হ্যাঁ, 3s2 3s2। ফ্লোরিন কত? স্যার একই তো। হ্যাঁ, কি বলছো? না স্যার ওটাই তো হবে 1s2 2s2 2p6 ফ্লোরিন। বললাম স্যার আর কিছু হবে না স্যার। হ্যাঁ, তার কি হবে? ফ্লোরিন তো 9, এবার একটা ইলেকট্রন আছে 10, তো 10 হলে তাহলে এইটাই তো হয়। আর সোডিয়াম মানে 11 আর একটা নেই, তার মানে এও 10, তাহলে এও 10 এও 10, এও 10টা ইলেকট্রন এও 10টা ইলেকট্রন, কনফিগারেশন সেম হবে। তাহলে কনফিগারেশন যদি সেম হয়, এদের দুজনের যদি কনফিগারেশন সেম হয় তাহলে সিগমা সেম হবে না, তাই তো? সিগমা কি আলাদা হবে? না স্যার সিগমা সেম হবে। সেম হবে, তাহলে সিগমা সেম হবে। তাহলে অ্যাকর্ডিং টু স্ল্যাটার্স রুল, the configuration is কি হবে? 1s2 আর 2s 2p8। আচ্ছা, এবার এর যদি সিগমা ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা কি করে বার করব? তাহলে কত হবে? 7। আচ্ছা হ্যাঁ, এক জিনিস বলে নিই, দেখো তুমি ক্যালকুলেট করবে এইভাবে তো, 7 × 0.35 প্লাস 2 × 0.85, এটা তো ঠিক লিখেছি? ফোর 4.5 এটা এসছে কিনা দেখো তো। 4.15 15, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ 4.15, সরি স্যার আমি আগেরটা বললাম, হ্যাঁ 4.15 এটার ক্ষেত্রে। আচ্ছা, আর একটা বলবো সেটা 4.5। আচ্ছা, এটা হচ্ছে 4.15 এসছে বলছে, 4.15। আচ্ছা, এবার দেখো এটা একটা মেথডে তুমি ভালো করে শুনে নেবে, হ্যাঁ, কারণ বই পড়তে গিয়ে অনেক সময় মিসগাইড হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা মেথড যেখানে নর্মালি তোমরা যেভাবে শিখিয়েছি সেইভাবে। আর আরেকটা মেথড হচ্ছে, আরেকটা দেখবে কিছু কিছু বইতে, যেমন অসীম কুমার দাস বা এই ধরনের কিছু বইতে দেখবে এটার বলছে যে যখন তুমি আয়নের সিগমা বার করতে চাইবে, বলছে সেক্ষেত্রে আয়নের সিগমা বার করার ক্ষেত্রে বলছে কোনো ইলেকট্রন বাদ দেওয়া দরকার নেই, মানে 8 × 0.35 প্লাস 2 × 0.85, তার মানে এটা করলে আসবে কত? 0.35 বেড়ে যাবে তো, তাহলে 4.5। তাহলে দুটো মেথডে কি বলছে? একটা মেথডে যেমন আর.এল. দত্ত বা এই ধরনের বইগুলোতে বলছে প্রথমটা, আর একে দাস বা এই ধরনের কোনো বইগুলোতে বলছে সেকেন্ডটা, ঠিক আছে? বলছে লাস্ট ইলেকট্রনটাকে বাদ দেওয়ার দরকার নেই, মানে একটা ইলেকট্রন যে আমরা বাদ দিই সেটা বাদ দেওয়ার দরকার নেই। এবার দেখো এখানে প্রথমটার লজিক তো সিম্পল, যেভাবে আমরা করি সেইভাবে একটা ইলেকট্রন বাদ দিতে হবে, কারণ লাস্ট ইলেকট্রনকে কেউ শিল্ড করে না। আর সেকেন্ডটা বলছে, সেকেন্ড যে মেথডটা বলছে, দেখো এটা এদের যুক্তি হচ্ছে এরকম যে ধরো এটা একটা নিউক্লিয়াস আর এটা একটা নিউক্লিয়াস, এইটা ক্যাটায়ন এইটা অ্যানায়ন, হ্যাঁ এটা হচ্ছে অ্যানায়ন,
এটা হচ্ছে ক্যাটায়ন। আচ্ছা, বলছে এখানে তো ইলেকট্রন ক্লাউড আছে, দেখ এখানে তো ইলেকট্রন ক্লাউড আছে, আর এরও একটা ইলেকট্রন ক্লাউড আছে। আচ্ছা, এখানে যে ইলেকট্রন ক্লাউড আছে সেটা তো এখান থেকে ইলেকট্রন গিয়ে একটা এখানে রয়ে জমা হয়েছে, তাহলে এখানে হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড, এটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউড। এবার তুমি দেখো, তুমি অ্যাকচুয়ালি এখানে যে রেডিয়াইটা বার করতে চাইছো, সেখানে অ্যাকচুয়ালি তুমি যখন অ্যানায়ন তো একা থাকতে পারে না, সে ক্যাটায়নের সঙ্গে থাকবে এবং ক্যাটায়নও অ্যানায়নের সঙ্গে থাকবে। তাহলে এটা যদি থাকে, তাহলে দেখো যখন কোনো এইখানে কোনো ধরো ভ্যালেন্স ইলেকট্রনে তুমি জেড বার করতে চাইছো বা সিগমা বার করতে চাইছো, এইবার দেখো অ্যাকচুয়ালি এটা এখানে ভ্যালেন্স ইলেকট্রনে যখন সিগমা বার করতে চাইছো, মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সেই অ্যাকচুয়ালি তুমি এই ইলেকট্রন ক্লাউডের উপরেই যেহেতু ওটা অবস্থান করছে, তাই জন্য বলছে এই নিউক্লিয়াসে তুমি যখন এই নিউক্লিয়াস থেকে যখন তুমি এটা অ্যাট্রাকশান ধরছো, সে অ্যাকচুয়ালি নিজের ইলেকট্রনকে তো অ্যাট্রাক্ট করছেই, আবার বাইরের ওই শেলের ইলেকট্রন ক্লাউডকেও অ্যাট্রাক্ট করছে। তো আমরা এই যে যদি এই আবরণটাকে আমরা ধরি যে এখানে কতটা শিল্ডিং আছে, তার মানে এর পুরোটাই শিল্ড করছে ওই আবরণটাকে, তাই না? তার মানে এর পুরো আবরণটাই এই ইলেকট্রন মেঘকে শিল্ড করছে। আবার এই পুরো আবরণটাই এর পুরোটাই একে শিল্ড করছে। তো যখন তুমি রেডিয়াইয়ের প্রশ্ন আসবে তখন বলছে শিল্ড করছে কারা? এর পুরোটাই। যেহেতু পুরোটাই শিল্ড করছে, তাই জন্য এর কন্ট্রিবিউশনটা বলছে এখানে সমস্ত ইলেকট্রনকে তোমাকে ধরতে হবে, ওই একটা ইলেকট্রন বাদ দিয়ে দেওয়ার দরকার নেই। ক্যাটায়নের ক্ষেত্রেও বলছে সমস্ত ইলেকট্রন তোমাকে ধরতে হবে, একটা বাদ দেওয়ার দরকার নেই। তো সেই অনুযায়ী যদি ক্যালকুলেট করো, তাহলে সবসময় একটা ইলেকট্রনের ভ্যালু বেশি পাবে, মানে 0.35 সবসময় বেশি পাবে। আর এই ধরনের এই অথররা যারা বলছে, তারা বলছে এটা জাস্ট সিম্পলি যেভাবে আমরা ক্যালকুলেট করি সেটা, এখানে কোনো আলাদা কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে তুমি যেভাবে খুশি যে কোনো একটা করতে পারো, এক্ষেত্রে যে পার্থক্যটা রেডিয়ার হবে সেটা একদম নেগলিজিবল হবে। তাই এটাকেও ঠিক বলতে পারি, এটাকেও ঠিক বলতে পারি, তবে বেশিরভাগ অথর এটাকেই রিকমেন্ড করেছে। বুঝতে পারছি? আমরা কোনো ডিবেটে যাচ্ছি না, আমরা দুটোকেই রাখছি। তোমার যেটা খুশি তুমি করতে পারো। তোমার যদি মনে হয় আমি এটা এইভাবে করব, তাহলে এইভাবেই করবে। কেউ যদি মনে হয় আমি এইভাবে করব, সেটাও করতে পারো, কিন্তু লাস্টে আলটিমেটলি দুজনের রেজাল্ট অলমোস্ট সেম আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এখন তুমি ধরো যে কোনো একটা, যেহেতু আমরা এটাকে বেশি লোক মান্যতা দিয়েছে, তাহলে আমরা এইটাকে ধরেই চলতে পারি যে আয়নের ক্ষেত্রে আমরা কোনো, শুধু মাথায় ঢুকিয়ে নেবো, আয়নের ক্ষেত্রে আমরা কোনো ইলেকট্রন বাদ দেবো না। সিগমার ক্ষেত্রে যা থাকবে ইলেকট্রন সবকটাকেই কাউন্ট করব। তো এটা হলো। এবার আমি আসল জায়গায় চলে আছি। দুজনেরই সিগমা পাওয়া গেল 4.5। যখনই দুজনেরই সিগমা পাওয়া গেল 4.5, এবার আমি দুজনের সিগমা যখন একই এসছে, আচ্ছা জেড এফেক্টিভ কি একই আসবে? না স্যার। জেড স্টার অফ ক্যাটায়ন যদি বলি, তাহলে তার কত আসবে ক্ষেত্রে? কত মাইনাস কত? জেড মাইনাস সিগমা। জেড কত ক্যাটায়নের? 11 মাইনাস 4.5। আর জেড স্টার অফ অ্যানায়ন কি হবে? অ্যানায়নের জেড কত? 9 মাইনাস 4.5। হ্যাঁ, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এটা আসে 6.5, এটা যদি বিয়োগ করি তাহলে হয় 4.5। তাহলে এই যে জেড স্টার হয়ে গেল, এবার আমাদের কি ক্যালকুলেট করতে হবে? আর প্লাস আর মাইনাস। তাহলে এবার আর প্লাস আর অফ এন এ প্লাস, সেটার ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি? আর অফ কম্পাউন্ড, বা তুমি ডি অফ এন এফ লিখতে পারো, এখানে যা খুশি। প্রশ্নে যেহেতু এটা দেওয়া রয়েছে তাহলে আমি ওইভাবে লিখি। এটা লিখতে হবে ডি অফ ধরো এন এফ ইন্টু জেড স্টার অফ অ্যানায়ন ডিভাইড বাই জেড স্টার অফ ক্যাটায়ন প্লাস জেড স্টার অফ অ্যানায়ন। তাহলে এখানে যদি মানগুলো বসায়, ডি অফ এন এফ কত বলেছে আমার? 231 পিকোমিটার, ঠিক আছে, এটা বলেছে। ইন্টু জেড স্টার আমার ক্যাটায়ন অ্যানায়নের কত এসছে?
4.5 ডিভাইডেড বাই 6.5 প্লাস 4.5, দেখো তো এটা ক্যালকুলেট করে কত আসে। কত এসছে? 94.5 পিকোমিটার। 94.5 পিকোমিটার। আচ্ছা, এবার যদি আর অফ এফ মাইনাস বার করতে হয় তাহলে তুমি দুভাবে বার করতে পারো। তুমি এই ফর্মুলা, এরকম যে ফর্মুলাটা আছে ওই হিসেবে বার করতে পারো, বা সিম্পলি কি করতে পারি আমরা, আর থেকে বিয়োগ করে দিই। এক্স্যাক্টলি, তাহলে আর অফ এন এফটাই তো অ্যাকচুয়ালি আর অফ এফ মাইনাস প্লাস এন এ প্লাস। তাহলে আমি আর অফ মানে ডি অফ এন এফ মাইনাস আর অফ এন এ প্লাস করলেই বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 231 মাইনাস 94.5 পিকোমিটার। সেটা কত দেখো তো? 136.5 136.5 পিকোমিটার। দেখো অ্যানায়ন বড় সাইজ এসছে, ক্যাটায়ন ছোট সাইজ এসছে, এটাই আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে খুব পপুলার কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসে। পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইরকম কোশ্চেন আরেকটা কোশ্চেন আমি তোমাকে দিয়ে দিই, যা খুশি এরকম আসতে পারে। হ্যাঁ, ইউনিভ্যালেন্ট রেডিয়াই বার করতে বলতে পারে। আরেকটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। সেটা হচ্ছে দ্য ইন্টার ইলেকট্রনিক বা ইন্টার আয়নিক, the inter-ionic distance in RB BR। RB মানে কি? রুবিডিয়াম। হ্যাঁ, রুবিডিয়াম। হ্যাঁ, is 342 পিকোমিটার। বলছে ইউজ পাউলিং মেথড টু ক্যালকুলেট the radii of RB plus and BR minus. Given atomic number of RB is equal to 37. পারা যাবে? হ্যাঁ স্যার। তাহলে আরবি প্লাস বিআর মাইনাস দুজনের সিগমা বার করবে। সিগমা বার করে তুমি যেভাবে আমরা করলাম একই রকমভাবে ক্যালকুলেট করবে। এটাও পেপারের কোশ্চেন, প্রিভিয়াস পেপার, এটাও ভিভিআই নিয়ে রাখো, সবই পেপারের কোশ্চেন। এরকম যা খুশি একটা কম্পাউন্ড দিয়ে তোমার বার করতে হতে পারে, মেথড একই থাকবে। তাহলে এটা হলো পাউলিং ইউনিভ্যালেন্ট রেডিয়াই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, এবার থিওরিটিক্যাল কোশ্চেনে আমরা চলে যাব আয়নের রেডিয়াই এর উপরে। কোশ্চেন এসছে একটা, হোয়াট ইজ অরাইড আয়ন? তাহলে হচ্ছে হোয়াই ইজ ইট ফর্মড? এটা একটা কোশ্চেন। আচ্ছা, এরই সেম অ্যান্সার আসবে আরেকটা কোশ্চেন অন্য সালে এসছে, সেটা হচ্ছে AU is only metal which can form CsAu.
এই দুটো কোশ্চেন বিভিন্ন সালে ঘুরে ঘুরে আসে, দুটো কোশ্চেনেরই অ্যান্সার একই। ঠিক আছে, তো যাই হোক প্রথম কোশ্চেনটাকে আমি একটু ফোকাস করেই আলোচনা করি। বলছে হোয়াট ইজ অরাইড আয়ন? এই অরাইড আয়ন কাকে বলে বা কি? বলছে এটা কেন তৈরি হয়। আচ্ছা, অরাইড আয়ন, অরাইড আয়ন মানে হচ্ছে গোল্ড, গোল্ডের সিম্বল কি বলো? AU। তাহলে AU, আচ্ছা AU প্রি ল্যান্থানাইড এলিমেন্ট না পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট? মনে আছে প্রি ল্যান্থানাইড পোস্ট ল্যান্থানাইড বলেছিলাম পিরিয়ডিক টেবিল ড্র করার সময়? পোস্ট ল্যান্থানাইড হবে স্যার। তাই তো? তাহলে একদম 6th পিরিয়ডে ওরা অবস্থান করছে। তাহলে সেখানে ওদের 6th পিরিয়ড মানে তার আগে অলরেডি F অরবিটাল ফিল্ড আছে, তার মানে পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট। আচ্ছা, আর অরাইড মানে AU এটা মেটাল না নন মেটাল? AU মেটাল না নন মেটাল? মেটাল। মেটাল। আমরা জানি পিরিয়ড টেবিলের সবচেয়ে নিচের দিকে যারা থাকে, যত নিচের দিকে যাবে তত সব মেটাল হবে, কারণ তারা হচ্ছে সাইজে বড়, সহজে ইলেকট্রন ছাড়তে পারে। আচ্ছা, তো AU যদি হয়, AU তো মেটাল, মেটালের বৈশিষ্ট্য কি? মেটালের বৈশিষ্ট্য কি? মেটাল হচ্ছে সাইজে বড়, তাহলে ইলেকট্রন কি করতে চাইছে? ছাড়তে চায় না নিতে চায়? ছাড়তে চায়। তাহলে এরা তড়িৎ ধনাত্মক না তড়িৎ ঋণাত্মক? তড়িৎ ধনাত্মক মানে ইলেকট্রো পজিটিভ। তাহলে ইলেকট্রো পজিটিভ মানে ইলেকট্রন তারা ছাড়তে চায়, তার মানে মেটাল যারা তার ইলেকট্রন ছেড়ে কি করতে চায়? প্লাস চার্জ তৈরি করতে চায়। এবার গোল্ডকে তুমি মেটাল বলছো, তাহলে গোল্ড কি ধরনের দেখানো উচিত? মাইনাস না প্লাস? প্লাস তো। তাহলে AU প্লাস বা AU2 প্লাস বা AU3 প্লাস এগুলো তৈরি করা উচিত, এবং করেও। AU3 প্লাস আমরা জানি খুব স্টেবল, AU3 প্লাস। তো আমরা জানি গোল্ডের অক্সিডেশন স্টেট AU প্লাস আর হচ্ছে AU3 প্লাস, এই দুটো অক্সিডেশন স্টেট জানি। বলছে এছাড়াও AU আর একটা অক্সিডেশন স্টেট দেখায় যেটা আমাদের কোনোভাবেই কাম্য ছিল না, এটা মেটাল অথচ AU মাইনাস তৈরি করে। এই AU মাইনাস যেটা তৈরি করে এটাকে বলছে অরাইড আয়ন। বলো এবার তুমি যে যুক্তি, তুমি এতক্ষণ ধরে আমরা যে যুক্তি খাড়া করলাম তাতে AU কোনোভাবে নেগেটিভ চার্জ তৈরি করা সম্ভব? AU তো মেটাল, সাইজে বড়, তাহলে এখানে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা এর কম হওয়ার কথা, তাহলে সেটাই হওয়ার কথা, কিন্তু ইলেকট্রন নিচ্ছে, নিয়ে অরাইড আয়ন তৈরি করছে। বলছে এই অরাইড আয়ন কী করে তৈরি হয়, কেন তৈরি হয় আর কি, বলতে পারবে কেউ? গোল্ড মেটাল অথচ মাইনাস চার্জ তৈরি করছে, হাউ ইজ ইট পসিবল? দেখো গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন, ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশনটা কি বলো তো? xenon 4f14 5d10, কোন গ্রুপে এরা, কার গ্রুপে আছে, কার গ্রুপের এলিমেন্ট গোল্ড, কোন গ্রুপের? গ্রুপ নাম্বার 12 টি। কারা কারা আছে ওই গ্রুপে? এজি আছে, সিইউ আছে, কপার আছে, গোল্ড আছে, কপার, সিলভার আর সবচেয়ে নিচে হচ্ছে গোল্ড, ঠিক তো? হ্যাঁ স্যার। এবার দেখো আমরা এটা জানি পোস্ট ল্যান্থানাইড এলিমেন্ট, এবার এই পোস্ট ল্যান্থানাইড এলিমেন্টে কি আছে দেখো তো, দেখো 4f14 5d10 6s1,
এবার এই রকম কনফিগারেশন থাকলে আমরা কি বলি, কি কি রকম আলোচনা করি? দেখো 4f14 5d10 আছে, তাহলে কি আছে এদের এদের প্রপার্টি কি? এবার এই কোশ্চেনগুলো তো অ্যান্সার তোমাদেরই করতে হবে, এখানে বলে দেওয়ার কিছু নেই, মাথা খাটাতে হবে আর বলতে হবে। 4f14 এর কি আছে? 4f14 থাকলে 5d10 থাকলে কি থাকে? এদের লো শিল্ডিং না? লো শিল্ডিং পাওয়ার। তাহলে লো শিল্ডিং পাওয়ার হলে নিউক্লিয়াসের প্রতি এই 5s6s এর যে ইলেকট্রন বা 6s অরবিটালের উপর অ্যাট্রাকশন কি হবে? বাড়বে, বেড়ে যাবে। তাহলে জেড এফেক্টিভ অন 6s এটা কি হয়ে যাবে? বেড়ে যাবে না? কারণ লো স্ক্রিনিং পাওয়ার আছে তার আগের কক্ষের 5d এবং 4f এর। তো জেড এফেক্টিভ যদি এখানে বেড়ে যায়, মানে এর উপর যদি একটা স্ট্রং জেড এফেক্টিভ থাকে, স্ট্রং জেড এফেক্টিভ থাকে এখানে, স্ট্রং জেড এফেক্টিভ থাকে, তাহলে কি হবে? তাহলে এই অরবিটালকে, মানে এই যদি নিউক্লিয়াস হয় আর এইখানে ধরো 4f 5d, এখানে ধরো 6sটা আছে, এই যে 6s এর যে ইলেকট্রনটা আছে এর প্রতি অ্যাট্রাকশানটা নিউক্লিয়াসের অনেক বেশি, অনেক বেশি, এই অরবিটালটাকে দারুণভাবে অ্যাট্রাক্ট করছে, কারণ এরা হচ্ছে এর মাঝখানে যারা বাধা দিচ্ছে তারা খুব উইক, ফলে দারুণভাবে যদি অ্যাট্রাক্ট করে এই অরবিটালটাকে, তাহলে এই অরবিটালের যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনকে দারুণভাবে সে অ্যাট্রাক্ট করবে। ইভেন বাইরে থেকে একটা ইলেকট্রনকে যদি এখানে প্লেস করানো হয় তাকেও সে ধরে রাখতে পারবে। পারবে কি পারবে না? পারবে। তাহলে প্রথমত হচ্ছে এই ডিউ টু দিস হাই অ্যাট্রাকটিভ ফোর্স সিস্টেমটা কি করছে না 6s অরবিটালের উপর একটা জোরে টান তৈরি করেছে, রেখেছে সবসময়। ফলে জোরে টান যে তৈরি করে রেখেছে, মানে জেড ইফেক্টিভটা অনেক বেড়ে গেছে 6s এর উপরে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়েছে? যদি ইলেকট্রোনেগেটিভিটি যদিও আমরা পড়িনি এখনো, তবুও তোমরা যেটুকু জানো ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে ইলেকট্রন আসক্তি, যাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। ইলেকট্রন আসক্তি বাড়বে, তার মানে বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বাড়বে। তো বাইরে থেকে একটা ইলেকট্রন যদি নেওয়ার ক্ষমতা বাড়ে, তার মানে নেয়ও, তাহলে অ্যাকচুয়ালি এইউটা কি হয়ে যাবে? মাইনাস। এইউ মাইনাস। এবারে এইউ মাইনাসটা তৈরি করার ক্ষমতা যে তৈরি হলো এটার জন্য কে দায়ী? শিল্ডিং এফেক্ট। কোন কার? লো শিল্ডিং এফেক্ট কার? 4f আর 5d। 4f and 5d। তাহলে উত্তরটা হচ্ছে 4f and 5d যে লো শিল্ডিং এফেক্ট, সেই লো শিল্ডিং এফেক্টের জন্য 6s অরবিটালের উপরে একটা হিউজ অ্যাট্রাকটিভ ফোর্স বা স্ট্রং জেড এফেক্টিভ ক্রিয়েট হচ্ছে, যার দরুন ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তিটা বেড়ে যাচ্ছে, তাই ও বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে এইউ মাইনাস তৈরি করতে পারছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এছাড়াও যদি বাইরে থেকে একটা ইলেকট্রন নেয় তার কনফিগারেশন কি হবে লাস্টে? 6s2। 6s2টা ফুলফিল কনফিগারেশন নাকি? হ্যাঁ স্যার। এর জন্য একটা এক্সট্রা স্টেবিলিটি পাবে। এটা আমরা এক্সচেঞ্জ এনার্জি যখন পড়বো সেখানে ব্যাখ্যা করবো যে হাফ ফিল ফুলফিল এগুলো স্টেবল। তো যাক, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে, কিন্তু মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শিল্ডিং পাওয়ার লো, তার দরুন এখানে ইলেকট্রন নেওয়ার ক্ষমতাটা বেড়ে যাওয়া। তো এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। ছবিটা এঁকে নিয়েছো তো? আচ্ছা, এবার লিটারেচারই লেখো the Au minus ion is called oride ion. The Au minus ion is called oride ion. The Au minus ion is called oride ion. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো the valence electronic configuration of Au is the valence electronic configuration of Au is
AU is বলে কনফিগারেশন লিখে দাও XC 4F14 5D10 6S1 দিয়ে ফুল স্টপ দাও। লিখেছো? ফুল স্টপ। Due to the presence of low screening field, due to the presence of low screening field, due to the presence of low screening field, FILLED field, মানে যেহেতু ভর্তি আছে এটা পুরোপুরি, low screening field D and F orbital, D and F orbitals, D and F orbitals, due to presence of low screening field D and F orbitals, the Z effective on 6s orbital, the Z effective on 6s orbital is very high, is very high, is very high, comma, which decrease its radius, which decrease its radius, ঠিক আছে? হ্যাঁ স্যার। Full stop. So the energy of valence shell, so the energy of valence shell in which the electron may be introduced, the electron may be introduced, decreases, decreases, electron may be introduced, decreases, full stop. প্যারা চেঞ্জ করে লেখো, by taking an electron, by taking an electron, by taking an electron, the valence shell electronic configuration, by taking an electron, the valence shell electronic configuration, the valence shell electronic configuration becomes 6s2, becomes 6s2, বা পুরোটাও লিখতে পারো, এক xenon 4F14 5D10 6s2 পুরোটাই লিখতে পারো। ইলেকট্রনিক কনফিগারেশন বিকামস বলে কনফিগারেশনটা লেখো, কমা, হুইচ ইজ ফিল্ড কনফিগারেশন, হুইচ ইজ এ ফিল্ড কনফিগারেশন, FILLED, ফিল্ড কনফিগারেশন। দেখো 6s এ দুটো ফিল্ড হয়ে যাবে, 5D তে 10টা, 4F এ 14, মানে সবগুলোই ফিল্ড। তো ফিল্ড কনফিগারেশন and which stabilized the system, and which stabilized the system, which stabilized the system, full stop, para change. Hence AU easily form, AU easily forms AU minus ion or oride ion, AU minus ion or oride ion. হয়েছে লেখা সবার? আচ্ছা, এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা তো আমরা ডিসকাস করে ফেললাম, সেকেন্ড কোশ্চেনের উত্তর যে একই হবে সেটা বোঝো কি করে। তাকে বলছে AU ইজ অনলি মেটাল হুইচ ক্যান ফর্ম CSAU। এর মানেটা কি? বলছে AU হচ্ছে একমাত্র মেটাল যে CSAU তৈরি করতে পারে। তার মানেটা কি? AUটা ওখানে কি ফর্মে আছে? মাইনাস। তখন এটা ভাঙলে কি দাঁড়ায়? CS প্লাস
এস প্লাস আর ইউ মাইনাস। হ্যাঁ, তার মানে এই দুটো জিনিস দাঁড়ায়। তাহলে ইউ মাইনাস তৈরি হচ্ছে, অথচ মেটাল। বলছে এই একমাত্র ইউ হচ্ছে মেটাল যে এইউ এই সিএস ইউ তৈরি করতে পারে। তার মানে মানে ইনডিরেক্টলি বলছে সে একমাত্র মেটাল যে ইউ মাইনাস তৈরি করতে পারে, তাই না? তার উত্তর কি আলাদা হবে? না স্যার। হ্যাঁ, তাহলে একই উত্তর হবে, দুটো কোশ্চেন দুভাবে আসতে পারে। তো এটা হচ্ছে অরাইড আয়ন। তাহলে আমাদের এই হয়ে গেল আয়নিক বন্ডিং, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো এর নেক্সট দিন আমরা ভ্যান ডার ওয়ালস রেডিয়াই, ব্র্যাগস ল্যাটিস রেডিয়াই এগুলো পড়বো। আর তারপরে আমরা ওই একদম আয়োনাইজেশন, পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ওই পার্টগুলো যেগুলো আছে সেগুলো আমরা করবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।